মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে। মনোমিতা তোমার। হ্যালো মিতারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজকের এই নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখি আজকে কে এসছে আমাদের মনোমিতার প্ল্যাটফর্মে। নমস্কার, আমি বৈশাখী পণ্ডিত, মধ্যমগ্রাম থেকে আসছি। বৈশাখী এসছে আজকে মধ্যমগ্রাম থেকে। বৈশাখীর সাথে আমি আলাপ করিয়ে দিই। আমাদের সাথে রয়েছে দীপশ্রী। আমি বৈশাখীর সাথে আলাপ করিয়ে দিলাম দীপশ্রী। তোমরা তো মিতারা সবাই জানো দীপশ্রী রেগুলার বেসিসে একটা রেমেডি বলে। তো আজকে রেমেডি শোনার আগে তো শুনতে হবে সমস্যাটা কি, কি স্ট্রাগল স্টোরি রয়েছে বৈশাখীর। তো চলো মিতারা, আমরা যাই বৈশাখীর কাছে এবং শুনে নিই ও স্টোরিটা। আর বিয়ের পরে তো শাশুড়িকে আমি মা বলে মানে আপনি কি কম বয়সে মাকে হারিয়েছেন? হ্যাঁ, 7-8 পড়তাম তো। আচ্ছা, আমরা 4 বোন, মানে আমার ওপরেই সব সংসারের দায় দায়িত্ব আসাতে পড়াশোনাটা বেশি করে যেতে পারিনি। তারপরে তো বিয়ে হলো, বিয়ের পরে শাশুড়িকেই মা বলে আমি ভালোই বাঁচতাম। প্রথম শাশুড়িও আমাকে খুবই করতো, মানে একটাই ছেলে, আমি একটাই বোন। এবারে তো তারপরে আস্তে আস্তে দেখলাম শাশুড়ি আবার অন্যরকম, মানে কিছু জিনিস টিনিস ঘরে যে পাচ্ছে না, তখন মানে আমার ওপরেই এবার ওকে তুমিই তো বাড়িতে থাকো, তাহলে তুমি ছাড়া কি নিচ্ছে। এবার ওটা শুনে মনের মধ্যে আমার খুব একটা হয়, কষ্ট হয়। ওইটা নিয়ে টেনশন করি। পরে এবার অনেক রকম রোগের সম্মুখীন হচ্ছে, সুগার। না মানে শাশুড়ির সাথে তো প্রথমে গুড রিলেশন ছিল, সেই গুড রিলেশনটা কেন খারাপের দিকে চলে গেল? মানে ওনার কেন তোমাকে খারাপ লাগতে শুরু মারা গেল? শ্বশুর মারা যাওয়ার পর থেকে মানে একটা করে মানে শ্বশুর মশাই মারা যাওয়ার পর থেকে ওনার বলতে চাইছো একটু কিছু মেন্টাল প্রবলেম হয়েছে, বা প্রিভিয়াস ওই যে মেন্টাল স্টেটটা সেটা মানে চেঞ্জ হয়েছে, তোমার উপরে গিয়ে যত রাগ এসে পড়েছে। তো ওনার বিয়ের কতদিন পর শ্বশুর মশাই মারা গেছেন? শ্বশুর মশাই মারা গেছেন 15-16 বছর। মারা যাওয়ার পর থেকেই মানে এরকম আমার উপরে, মানে প্রথম 15-16 বছর খুব ভালো সম্পর্ক ছিল, তোমাকে ভালোবাসতো মোটামুটি ছিল। বাবা, এত বছর পর থেকে তিনি চেঞ্জ হয়ে গেলেন। বাইরে চাকরি করতো, মানে এই বাচ্চা দেখাশোনা এরকম বাইরেই থাকতো। শ্বশুর থাকতো আমার কাছে, এবার তার জন্য হতে পারে যে শ্বশুরকে তো আমাকে দেখতে হয়, এটার জন্য হয়তো আমার সঙ্গে ভালো ব্যবহারটা রাখতো। এবার যে ভাবছে এখন শ্বশুর মরে গেছে, ভাবছে আমাকে আর দরকার নেই, এটাও হতে পারছে। এবার তারপর থেকে খালি বলছে আমার নাকে পাই না, আমি টাকা পাই না। এবার চাবি ওনার কাছে থাকে, আমাকে বলে তুমি নিজেকে কেটসারি করে দিই। এবার এগুলো শুনে আমার তো মানসিক টেনশন করে আমার স্ট্রেস লেভেলটা বেড়ে যাচ্ছে, এবং স্ট্রেস লেভেল থেকে তো এখন নানা ধরনের সমস্যা আসছে। এবার সুগার, থাইরয়েড, নানা রকম মানে ধরে নিচ্ছে। এবার বড় তো মানে একাই, ও যে বউকে বললে মারা, মাকে বললে বলরা, এরকম হাজবেন্ডের স্যান্ডউইচ অবস্থা হয়ে গেছে এখন। কিছু সেটা মানে কোথাও না, আমাকেও বলে চুপচাপ করো। এবার সেটা তো আমার ওর মাথা গরম, আমি আবার চুপচাপ থাকতে পারি না। এবার যতক্ষণ না বলি মানে সেটা মনের মধ্যেই হতে থাকে, মানে কখন এটা বলবো তাহলে মনটা হালকা হবে এইরকম। মানে কোনো কিছু শুনে সেটা চুপচাপ থাকবে না, আমি আবার বলে বলি। তোমার ছেলে মেয়ে? আমার 2 ছেলে। 2 ছেলে। আচ্ছা, কত বড়? গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে। ও বাবা, তা তো 2 ছেলে বড় বড় হয়ে গেছে। তো তোমার শাশুড়ি যে তোমার সাথে এরকম বিহেভিয়ার করেন, তো তোমার ছেলেরা কেউ প্রোটেস্ট করে না, কিছু বলে না? ছেলেরা বলে। এবার আমি এক এক সময় বলি যে ভয় থেকে থানায় যাবো, আমি ডায়েরি করবো, আবার অনেক সময় সুসাইডে হয়ে নিই। মানে এতটাই লেভেলটা বেড়ে যায়, অসুবিধার লেভেলটা। এবার ছেলেরাও কিছু সেরকম করে না। আবার একটাই ছেলে, মানে শাশুড়িও চেয়েছিল আমার একটাই ছেলে হোক। আমার 2টো ছেলে দেখে ছোট ছেলেকে অতটা পছন্দ করে না, বড় ছেলেকে খুব ভালোবাসে। সবাইটাই সমস্যা। এটা যদি তোমার একটা ছেলেও না থাকতো তাহলে সমস্যা হতো, এখন একটা জায়গায় 2টো ছেলে থাকাতে তাতেই ছোট থেকেই বড় ছেলেটাকে বেশি করে, ছোট ছেলেকে করবে না। কিছু আনলে বড় ছেলের জন্য আনে, ছোট ছেলের জন্য আনতে, সেটা নিয়ে আমি বলতাম যে তুমি এক ছোট এরকম কেন করো, যা আনবে 2টো আনো, নাহলে আনবে না। পয়সা কত গে 2 ছেলে? এই 1.5 বছর 2 বছর। তো পিঠো পিঠি বাবা, দুজনে 2 ভাই, তো একটা জিনিস ছোট তো নিশ্চয়ই মন খারাপ হবে, দাদাকে দিচ্ছে ওকে দিচ্ছে। এবার খাবার দাবার নিয়ে ওরকম ন্যাচারালি এরকম। আমি তখন ওই নিয়ে শাশুড়িকে বলতাম যে কেন এরকম ব্যবহারটা করো। আমার তো সেটা কষ্ট লাগে, আমার কাছে 2টোই সমান, আমার কাছে 2টো ছেলে। ইনলা হাউস থেকে প্রবলেম।
ওকে, আর স্ট্রেস লেভেলটার থেকে হেলথ প্রবলেম। আচ্ছা, আর কোনো বাবার বাড়িতেও তো এমনি ধরতে গেলে সৎ মা, মানে সৎ মা যেরকম হয়। আচ্ছা, আচ্ছা। আপনার মা এক্সপায়ার হওয়ার পরে আপনার বাবা সেকেন্ড ম্যারেজ করেন, তিনিও আবার একটু অসুবিধার মধ্যে, মানে দেখুন কোনো কষ্টটা হ্যাঁ। হয়েছে, এখানে এসে ভেবেছিলাম যে মা পাবো, শাশুড়িকে মায়ের মতন আঁকড়ে ধরছিলাম। মানে একদম ছোটবেলা থেকে তোমার আর কি মানে মাও হারিয়েছো, পরে যখন শাশুড়ি মা সাময়িক একটু ঠিকঠাক থাকলেও মানে তিনিও আলটিমেটলি গিয়ে নিজের রূপটা মানে দেখিয়েছেন। শরীর খারাপ হলেও আমাকে জিজ্ঞেস করবে, কারণ আমিও গল্প করতে কথা বলতে পারি না, আমি তাকে একটুতেই আপন করে নিয়ে একটু ভালো কথা বলে মনের কথা সব বলি। হ্যাঁ, উনি আমাকে খোলা মনে সে আচ্ছা, ভালো সে না আপনি কি কোনো কাজকর্ম কিছু করেন, মানে কোনো করি নিজের না। আগে করতাম, আগে আমি তাকে দিতে মানে করতাম। প্যাথোলজিতে কাজ করেন? হ্যাঁ, ব্লাড কালেক্ট আচ্ছা, আচ্ছা। বিয়ের পরও কাজ করেছো? হ্যাঁ, এরকম করেছি। তখন শাশুড়ি কিছু প্রবলেম করে নিজে না করতে হবে না? তখনও বলতো হ্যাঁ কত পয়সা কি দরকার, বাইরে বেরোনো, এইরকম একটা। তা উনি নিজেও তো ওয়ার্কিং লেডি ছিলেন তাহলে? হ্যাঁ, মানে ভাবছি বাচ্চাদের দেখাশোনা ঠিক হবে না বা কিছু, এরকম পড়াশোনা শেষ হোক তারপরে করবে, এরকম একটা। তো দীপশ্রী এক্ষেত্রে ওর যে প্রবলেমটা এরকম মানে শাশুড়ির এন্ড থেকে এতটা প্রেশার যে ওর মাঝে মধ্যে মনে হচ্ছে আমি সুইসাইড করব বা একটা কিছু মানে বিশাল বড় কিছু স্টেপ নিয়ে নেব, তো এই জায়গাটা থেকে ও কিভাবে বেরিয়ে আসতে পারে বা এই প্রবলেমটা ওর কিসের কারণে রাইজ হয়েছিল? আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, উনি কিন্তু নিজের মাকে হারিয়েছেন, মানে মাতৃস্থানটা ওনার কিন্তু ডিস্টার্ব। এই ঘটনা থেকেই বলতে পারছি আমি চার্ট না দেখে, সেই মাতৃস্থান ডিস্টার্ব। এরপরে এলেন সৎ মা, সেটা ডিস্টার্ব। তারপরে এলেন শাশুড়ি মা, সেটা ডিস্টার্ব। মানে মাতৃস্থানটাই ওনার disturb, হ্যাঁ? তো এই মাতৃস্থানটা যে ডিস্টার্ব, তার মানে ওনার বাস্তুতেও সেই মাতৃস্থান আমরা যেখান থেকে দেখি সেই জায়গাটা ওনার আগের বাড়িতেও ডিস্টার্ব ছিল, পরের বাড়িতেও ডিস্টার্ব। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাদা চন্দন, আপনি চন্দন পাটাতেও ভালো করে ঘষে একটু বেশি করে করে সেটাকে শুকিয়ে নিতে পারেন, অথবা দশকর্মা ভান্ডারেও এখন কিন্তু চন্দন ডাস্ট ইজিলি অ্যাভেলেবেল। তবে আমি বলবো যে যেখান থেকে কিনুন না কেন একটু জিজ্ঞেস করে, একটু ট্রাস্টেড জায়গা থেকে বা এইসব বিভিন্ন এম্পোরিয়াম আছে সাউথের, সেখান থেকে কেনা ভালো। কারণ একটু জিনিসটা ইনগ্রেডিয়েন্ট, আমি যেটা দিয়ে কাজটা করবো ইনগ্রেডিয়েন্ট ভুল হলে না কাজ একটু হ্যাঁ একটু বেশি করে দিন করে সেই যে সেটা একটা কাঁচের বাটিতে বা সাদা মেটালের বাটিতে বা রূপোর বাটিতে রাখতে হবে। সেটাকে একটা সাদা কাপড়ের ওপর বসাবেন, ওপরে একটা সাদা কাপড় দেবেন, দিয়ে বাড়ির নর্থ ওয়েস্টে সেখানে রেখে দেবেন। এমন ভাবে রাখবেন যেন সকালবেলা আমাদের যারা আমরা যখন বাড়ি পরিষ্কার করি ঝাঁটা বা মপিং যেরকম করি সেটা যেন ওটায় না লাগে। অন্য সময় মানে কি উত্তর পশ্চিম। আরেকটা জিনিস, আমি এটা কিন্তু সবার জন্য বলছি, এক্ষেত্রে আমরা কি বুঝলাম যে বাড়িতে কেউ আপনার সাথে দীর্ঘদিন ভালো ব্যবহার করেও বাজে ব্যবহার করতে পারে। তার মানে আমরা এমন অনেকের সাথে উঠা বসা করছি, এটা বাড়ির মধ্যেও না থাকতে পারে, আপনার কাজের মানে বিজনেস পার্টনার হতে পারে, বা আমরা নিত্যদিন সকাল থেকে রাত যাদের সাথে উঠা বসা কাজের ক্ষেত্রে করছি তারাও হতে পারে, ইভেন হাজব্যান্ড ওয়াইফও হতে পারে। প্রথম দিকে সম্পর্ক ভালো, কিছুকাল পর থেকে তো সম্পর্ক অনেকে কিন্তু নাটকও করে, অনেকে কিন্তু আমাদের সাথে নাটক করেও কিছুদিন নিজের স্বার্থে ভালো ব্যবহার করে, পরে আবার সেটা যেটা ও বললো ওর শাশুড়ি প্রথম দিকে ভালো কিন্তু ব্যবহার, সবাই খারাপ, মানে নিজের রূপটা আটকে রাখতে পারে না, এটা আছে কিন্তু রূপটা বেরিয়ে যায়। তো আমি এক্ষেত্রে আমি সব মিতাদের বলবো বাড়ির বাইরে মেন ডোরের বাইরে কীর্তিমুখ রাখুন, কীর্তিমুখের ছবি রাখুন। আপনারা গুগল করলে কীর্তিমুখ দেখতে পারবেন, কীর্তিমুখের ছবি রাখুন। আমরা অনেক সময় একটা খুব ভালো টিপস দিচ্ছি, সেটা হচ্ছে আমরা অনেক সময় বাড়ির বাইরে হনুমানজি বা গণেশজি রাখি, তো তারা তো আমাদের গেটকিপার নন না, তাহলে আমরা তাদের বাইরে রাখবো কেন? আমরা বাড়ির বাইরে গেটকিপার, তারা বাড়ির বাইরে রাখছি কেন? তারা আমাদের আসবে না ভেতরে? আপনারা বাড়ির বাইরে রাখতে গেলে কীর্তিমুখের ছবি রাখবেন। আর মেন ডোরের ভেতর দিকে, মানে ধরুন এটা একটা দরজা, এই দরজার যদি এটা আমরা ভেতরে বসে আছি মানে এটা ভেতর দিকে, আপনি যদি হনুমানজির ছবি রাখেন ভেতর দিকে রাখবেন, এবং সেক্ষেত্রে আপনি কিন্তু পঞ্চমুখী হনুমানের ছবি রাখবেন।
ঠিক আছে? ভগবানকে বাইরে দয়া করে রাখবেন না, তাদের গেটকিপার হিসেবে রাখবেন না, সেটা কিন্তু ভালো করতে গিয়ে নিজেদের ক্ষতি নিজেরা করছেন। এটা কিন্তু খুব সাধারণ টিপস, কিন্তু এটা কিন্তু একটা অসাধারণ কাজ করে দেখাবে, এটা করবেন। ঠিক আছে? কীর্তি মুখের ছবি বাইরে রাখুন, পঞ্চমুখী হনুমানের ছবি ভেতরে রাখুন। ঠিক আছে? কীর্তি মুখকে কোনোভাবে কোনো কিছু পুজো আর্চা কিচ্ছু করতে হবে না, রাখলেই হবে। গুগল করে ছবিটা বার করুন, রাখুন, সবাইকে বলছি করে ম্যাজিক দেখুন। হ্যাঁ, তুমি তো বলছিলে মানে এই দীপশ্রীর কথা চলাকালীন যে স্বামীর দিক থেকেও এরকম তুমি বিহেভিয়ার পেয়েছো, মানে প্রথম দিকে ভালো ছিল, তারপরের দিকে ভালো ছিল মানে না। খুব বিশ্বাস করে ফেলি, হ্যাঁ। সব কথাই বলি। হ্যাঁ, এবার হয়তো বান্ধবী মানে কাজের তো হতে পারে, বাইরেও হতে পারে, এরকম আমাদের বাড়িতেও আসতো, আমরা খেত, এ করতো, মানে আমরা গেলে পরে তাদের সঙ্গেও নিয়ে যেতাম, এরকম মানে তাকে খুব ভাবে বিশ্বাসও করে ফেলি। এবারে যে তাদের মনের মধ্যে তো কে যায় না, আমি মানে সব কথাই বলি ঘরে। এবার একবার পুরীতে ঘুরতে গিয়ে এবার কথা বলছে ফোনে, আমি ভাবছি যে জিজ্ঞেস করছি যে ও কি নাম দিয়ে, মানে বলছে না না, তারপরে মন্দিরেও ঢুকলো না, তাকে আবার ফোনটা রাখতে বলছে পরে কথা বলবো। এবার আমার মনে তখন একটু ডাউট হলো, এবার ভাবছি ও হয়তো না, আবার আমি তাকেই আবার ফোন করে বলছি কার সঙ্গে কথা বলছিল, বলছে দেখো কার সঙ্গে কথা বলতে পারে, আমার সঙ্গে কি খালি বলে, আমি ছাড়া অন্য কেউ হতে পারে, সেটাই হয়তো বিশ্বাস করে ফেলি। তুমি আবার তাকে ফোন করে জিজ্ঞেস করছো, ভগবান আমি বলছি কি এটা কেউ বলবে, কেউ স্বীকার করবে? হয়তো বুঝতে পারবে। হ্যাঁ, না, বড় সিম্পল, আমরা সাদা সিধে মানুষকে সেটা বোঝা যাচ্ছে, মানে বিশ্বাস করে ফেলি। অন্য কেউ হলে একটু যদি এবার ও এই মাইন্ডের মতো একটু ক্রিটিক্যাল মাইন্ডের মতো থেকে কোনোদিন ডাকে না, বিয়ে হয়ে গেল, বিয়ের আগে থাকতে মানে আসতো, বিয়ের আগে বিয়েতে নেমন্তন্ন করে, তাহলে ওর মনে একটা আছে যাওয়া তো বরকে বলে দেবো বা কিছু এরকম, ও তো ওরম ভাবে এসছে না, বলছে না এমনি হয়তো শ্বশুর বাড়িতে। তারপরে আবার এরকম আসলো, এই প্রবলেম কয়েকটা এখন আসে। কি আছে? এরকম প্রবলেম এখন কি আছে? আমি এখন আমি মানে মনের মধ্যে সেটাই হয় যে এখন হয়তো কথা বলছে, ফোনে যদি বিজি থাকে আমি বলি যে ওর সঙ্গেই তাহলে কথা বলছে, এবার ফোনটা হয়তো চেক সে তো আগে তোমার বাড়িতে আসছে, মানে নাম্বারটা ডিলিট করে দিচ্ছেন উনি। হ্যাঁ, এবার আমি তখনই আমি তাহলে সেই টাইমটা আমি আমার ফোনটা নিয়ে চেক করি বাড়িতে আসলে, যে আমি যে কোন ফোন করেছিলাম পাগল নাকি কার সাথে কথা বলবো, ওরকম ভাবে টেকিং এ যেও না, তুমি যত রকম জাসুসি করবে তত জিনিসটা আরো খারাপ দিকে চলে যাবে। আপনি একটু মেডিটেশন করুন, মেডিটেশন ফোনটা ভেঙে দিল একবার এরকম করে, তারপরে আমি আবার ওকে এরকম বলছিলাম যে এরকম তোমার সঙ্গে কথা বলছিল কি এরকম বলেছিলাম, বললো যে না, এবারে একদিনকে তখন আমার বড়ি কথায় কথায় মানে বলে ফেলেছে যে ওর সঙ্গে, তখন তাহলে তো হয়ে গেল, তখন আমি বললাম তাহলে তখনই তো সত্যি কথাটা বলতে পারতো, তাহলে তখন কেন বললে যে না ওর সঙ্গে কথা বললাম না। এইগুলোই মাইন্ডের মধ্যে সবসময় মানে ঘুরতে থাকে, এই বলে কথা বলছে, হয়তো ফোন করছে। এটাই বোধহয় ওর ডিপ্রেশন বা শরীর খারাপের মেন কারণ। হ্যাঁ। শাশুড়ির কারণ ডেফিনেটলি আছে, কিন্তু মেন কারণ বোধহয় এটাই। ফোন বিজি থাকলে এবার মনের মধ্যে ওর সঙ্গেই হয়তো কথাটা বলছে, হয়তো কাজের তো বলছে, অন্য কারোর সঙ্গে ওইটাই মাথায় বলছে, ঘুরছে। মানে ওটাই মাথার মধ্যে সবসময় আসলে পরে এবার ওইটা নিয়ে বুঝতে পেরেছি। বলি যে কার সঙ্গে কথা বলছিলে, আজকে কি ফোন করেছো, এই আমি কিন্তু একটা কোনো একটা এপিসোডে রুট চক্রের একটা মেডিটেশনের একটা ছোট্ট করে বলেছিলাম, ঠিক আছে? এবং সেখানে ওটার বীজ মন্ত্র ছিল লাম, কিভাবে করতে হবে আমি ওই এপিসোডে বলেছিলাম। আগের একটু লিংক একটু দেখে নেবেন, আগের এপিসোডগুলো দেখে নেবেন কোনটায় আছে, ওটা আমি একটু রিপিট করছি না, এপিসোডটা বড় হয়ে যাবে, আপনি ওটা দেখে ওটা অবশ্যই করবেন। ওটাতে কিন্তু আপনি আরো বেশি এনার্জি পাবেন। এই সব ধরনের যে একটা ফিয়ার কমপ্লেক্স, একটা অসুবিধা যে কি হলো একটা নিরাপত্তার অভাব, এই জায়গাটা কিন্তু অনেকটা কিওর হয়ে যাবে। অবশ্যই কিন্তু এটা দেখবেন, এটা কিন্তু আপনার জন্য খুব কার্যকরী, এবং যারা এই ধরনের অসুবিধায় আছেন সবই তারাই কিন্তু এটা শুনতে করেন, তাহলে কিন্তু বেশ উপকার পাবেন। দেখেছো তো মিতারা, এপিসোডটা কিন্তু শুরু করেছিল শাশুড়িকে দিয়ে, আর পরবর্তীকালে আমরাই কিন্তু ওর পেট থেকে আসল কথাটা বের করলাম, যেটা ওর শরীর খারাপ বলো বা ডিপ্রেশন বলো, যেটাই হচ্ছে কারণ, যে মেন রিজনটা কি, সেইটা শাশুড়ি ডেফিনেটলি একটা মেন্টাল প্রেশার ক্রিয়েট করছে সবকিছু, কিন্তু এই যে হাজব্যান্ডের ব্যাপারটা, এটা কতটা বেশি ওর উপরে এফেক্ট ফেলেছে, যার জন্য ও আজকে এই রকম একটা, এই যে একটা চিড়চিড়াপন যেটাকে বলা হয়, একটা বিরক্তি, ও যে হাজব্যান্ডকে চেস করছে যে তুমি কি ওই মেয়েটার সাথে কথা বলছিলে, ওর মনে হচ্ছে ওর হাজব্যান্ড যদি সেটা নাও করে থাকে, অন্য কারোর সাথেও যদি ফোনে কথা বলে থাকে, কিন্তু ওর মনের মধ্যে সেই জিনিসটাই কাজ করছে যে আমার হাজব্যান্ড হয়তো ওই মেয়েটার সাথেই কথা বলছেন। ও কিন্তু ক্রমশ একটা মেন্টাল, এই যে ডিপ্রেশনও যেটা হচ্ছে, এটা কিন্তু মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছে। তাই
তোমরাও তোমাদের যাদের মনের মধ্যে এরকম অনেক কিছু আছে যা কারোর সাথে তোমরা শেয়ার করতে পারছো না, সেটা কিন্তু শেয়ার করতে চলে এসো মনোমিতাতে। দেখবে অনেকটা রিলিফ পাচ্ছ সবার সাথে তোমার কথা শেয়ার করতে পেরে। আর তার সাথে হচ্ছে উপরি পাওনা তো থাকছেই দীপশ্রী টিপস, যেটা তোমরা করলে অনেকটা উপকার পাবে, অনেকটা বেটার থাকবে। আর অবশ্যই তোমাদের কথা শেয়ার করতে পারলে অনেকটা ফিল ফ্রি ব্যাপারটা তোমরাও কিন্তু অনুভব করতে পারবে। তো এবার চলে যাব আমি আজকের প্রশ্ন পর্বে। আজকে কিন্তু আমাদের এই এপিসোডে একটা বীজ মন্ত্রের কথা দীপশ্রী বলেছে, যেটা কিনা ওর জন্য ভীষণ কার্যকরী। সেই বীজ মন্ত্রটা কি? কিন্তু মিতারা বলে রাখি, পুরো এপিসোডটা দেখতে হবে। প্রথম জনের উত্তর যদি ভুল হয় এবং তুমি যদি এপিসোডটা প্রপারলি না দেখো, তাহলে তোমার উত্তরও কিন্তু ভুল হবেই। এখানে টোকাটুকি করে পরীক্ষা দেওয়া যাবে না কিন্তু, একদম কপি পেস্ট করে কিন্তু চলবে না। এপিসোডটা তোমাকে দেখতে হবে। প্রথম যিনি বলেছেন তার উত্তর কিন্তু হতে পারে ভুল, হয়তো আমাদের এন্ড থেকে সে উত্তরটা দিয়েছে বলে একটা লাইক আমরা দিলাম, এটাও হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে উত্তরটা ঠিক। সঠিক উত্তর তোমাকে পুরো এপিসোডটা দেখার পরেই দিতে হবে। এইবার তো গিফট পর্ব, তোমরা সবাই জানো যারা মনোমিতাতে আসে তারা কেউ খালি হাতে যায় না। চলো দেখে নি আজকের গিফট পর্বটা। সরকারের তরফ থেকে থাকছে এই রিফ্রেশমেন্ট তোমার জন্য। থ্যাংক ইউ। অদ্বিতীয়া বুটিক এই পিওর সিল্কের শাড়িটা দিচ্ছে আমাদের আজকের মিতাকে। দীপশ্রীর তরফ থেকে এই মেমেন্টো থাকছে আমাদের আজকের মিতার জন্য। তাহলে মিতারা, তোমরা যারা এখনো মনোমিতাতে আসোনি, তোমাদের এরকম ভালো ভালো সব স্ট্রাগল স্টোরি রয়েছে, অনেকে দারুণভাবে ওভারকাম করেছো, যেটা শুনলে আমাদের মিতারা ইন্সপায়ার হবেন। এইরকম স্টোরি নিয়ে তোমরা চলে এসো মনোমিতাতে। হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো এবং আমাদের যে এফবি পেজটা রয়েছে সেই পেজটাকে ফলো করো, লাইক করো। মিতারা, তোমাদের যাতে সর্বোচ্চ পরিমাণ সঠিক উত্তর আমাদের কাছে পৌঁছবে, তারা এসে যাবে আমাদের মনোমিতার পরবর্তী পর্বে। আর হ্যাঁ, সেরা হতে গেলে কি করতে হবে? তোমার ভিউজ যদি সবার থেকে বেশি হয় বা তোমার এন্ড থেকে আমাদের সাবস্ক্রিপশন অনেকটা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি পাবে একটা দারুণ অ্যাওয়ার্ড, একটা না অনেকগুলো দারুণ অ্যাওয়ার্ড, সেরা অ্যাওয়ার্ড। তাই সেরা হতে গেলে তোমাকে কিন্তু সর্বোচ্চ পরিমাণ ভিউজ করতে হবে তোমার নিজের এপিসোডে, এবং সেটা হতে হবে পুরো মাসের জন্য। মানে মাসের শেষে গিয়ে কিন্তু আমরা দেখব যার এপিসোড সবথেকে বেশি ভিউজ হয়েছে এবং সবথেকে বেশি সাবস্ক্রিপশন পেয়েছে, তাকেই কিন্তু আমরা করব সেই মাসের সেরা। তাই আর দেরি না করে চলে এসো মনোমিতাতে। ভীষণ ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। সুরঞ্জন, আমি একটু ইন্টারাক্ট করছি। যাদের এপিসোড বা যার এপিসোড ভাইরাল হবে তার জন্য কিন্তু অপেক্ষা করছে সারপ্রাইজ গিফট। সেটা কিন্তু অনেক অনেক বেশি আকর্ষণীয় উপহার। যদি তুমি চাও সেই উপহারটা পেতে, তো তাহলে তোমাকে করতে হবে ভাইরাল তোমার পার্টিকুলার এপিসোডটা। ধন্যবাদ দেব তোমাদেরকে আমাদের সাথে থাকার জন্য, আমাদের পাশে থাকার জন্য, আমাদের এত ভালোবাসার জন্য। খুব ভালো থেকো তোমরা সবাই। দেখা হবে আবার পরবর্তী পর্বে। ধন্যবাদ।